আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে পড়াবো যে তৃতীয় চ্যাপ্টার আমাদের আছে, যে বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। সেই তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ, যে অণুজীব সার উৎপাদন কৌশল। সেই অণুজীব সার উৎপাদন কৌশলের মধ্যে আজকে আমরা আলোচনা করব যে এজুলা অণুজীব সার উৎপাদন কৌশল। তোমাদেরকে আমরা লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম যে অণুজীব সার কাকে বলে, অণুজীব সারের গুরুত্ব এবং রাইজোবিয়াম অণুজীব সার উৎপাদন কৌশল। আজকে আমরা কথা বলবো যে এজুলা সার বা এজুলা অণুজীব সার উৎপাদন কৌশল নিয়ে কথা বলবো। তো এজুলা আমরা কথা বলেছিলাম তোমাদেরকে যে এজুলা একটি হলো নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব সার, অর্থাৎ এটি ধান খেতে যদি আমরা প্রয়োগ করি বা ধান খেতে আমরা এগুলোকে ব্যবহার করি, তাহলে কি হবে যে এই এজুলা অণুজীব সারের কারণে আমাদের ধান খেতে নাইট্রোজেনের যে অভাবটা আছে সেটা পূরণ হবে, অর্থাৎ আমাদেরকে ইউরিয়া সার কম দিতে হবে। এখন পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, পরীক্ষায় তিন রকমের প্রশ্ন আসে। একটি প্রশ্ন আসে যে এজুলা বলতে কি বুঝো, এজুলা বলতে কি বুঝো। নাম্বার 2 আসে হলো এজুলা কেন প্রয়োগ করব, অর্থাৎ এজুলা অণুজীব সার অণুজীব সারের প্রয়োজনীয়তা কি, হ্যাঁ, বা কেন ব্যবহার করব। তোমরা খাতায় লিখতে পারো সবাই, হ্যাঁ, প্রয়োজনীয়তা কি। 3 নং প্রশ্ন হলো যে এজুলা ধান খেতে এজুলা অণুজীব সার উৎপাদন। আশা করছি সবাই এই প্রশ্নগুলো খাতার মধ্যে লিখেছো। এখন এজুলাটা আসলে কি আমরা সবাই একটু শুনবো। যে এজুলা হলো একটি ফার্ন জাতীয় উদ্ভিদ, অর্থাৎ এজুলা হলো ফার্ন জাতীয় একটি উদ্ভিদ। এই ফার্ন জাতীয় উদ্ভিদের পাতার গহ্বরে বা পাতার ভিতরে অ্যানাবেইনা নামক একটি সবুজ শেওলা, অর্থাৎ অ্যানাবেইনা, এই যে অ্যানাবেইনা নামক একটি নীলাভ সবুজ শৈবাল। দেখো, ফার্ন জাতীয় উদ্ভিদ হলো এজুলা। এজুলা মূলত অণুজীব সার না। এখন এই ফার্ন জাতীয় উদ্ভিদ এজুলা, এই এজুলার পাতার গহ্বরের ভিতরে বা পাতার মধ্যে অ্যানাবেইনা নামক একটি নীলাভ সবুজ শৈবাল বাস করে। এই নীলাভ সবুজ শৈবাল বাস করে, সে বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে। তোমাদেরকে আমরা একটি পড়া পড়িয়েছিলাম যে রাইজোবিয়াম অণুজীব সার বা রাইজোবিয়াম শিম অথবা ডাল জাতীয় গাছের শিকড়ের মধ্যে নডিউল তৈরি করে সেখানে সে কি করতে পারে, বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে। আর আমরা এখানে দেখলাম যে অ্যানাবেইনা নামক একটি নীলাভ সবুজ শৈবাল, সে ফার্ন জাতীয় উদ্ভিদ, নাম হলো এজুলা। সেই এজুলার মধ্যে সে পাতার ভিতরে থেকে কি করতে পারে, বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে। আর এই এজুলা আমরা কোথায় প্রয়োগ করব, ধান খেতে প্রয়োগ করব। এখন যদি আমরা তোমাদেরকে সংক্ষেপে এই এজুলা অণুজীব সার কেন প্রয়োজন বা কেন ব্যবহার করবো এটি যদি বলি, তাহলে আমরা সংক্ষেপে বলতে পারবো এইভাবে যে এজুলা ধান খেতে প্রয়োগ করলে ধান খেতে নাইট্রোজেনের অভাবটা পূরণ হবে, যার কারণে নতুন করে ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন পড়বে না। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হলো নাইট্রোজেন মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে। তাহলে এই এজুলা অণুজীব সারটা যদি আমরা মাটিতে প্রয়োগ করি বা জমিতে প্রয়োগ করি, ধান খেতে প্রয়োগ করি, তাহলে ধানের ফলন বৃদ্ধি পাবে, মাটির উর্বরতা বৃদ্ধি পাবে, মাটির গুণগত মান বৃদ্ধি পাবে, মাটির ভৌত, রাসায়নিক এবং জৈবিক উপাদান বৃদ্ধি পাবে। অর্থাৎ আলটিমেট কথা হলো আমাদের ধান ক্ষেতের মধ্যে প্রায় 20 থেকে 25% ফলন বেড়ে যাবে এবং আলটিমেটলি আমার ইউরিয়া সারের প্রয়োজনটা কমে যাবে। ইউরিয়া সার আমরা জানি যে একটি রাসায়নিক সার। এই ইউরিয়া সার আমাদেরকে ক্রয় করতে হয়, আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়। কম্পারেটিভলি আমরা যদি এজুলা সারের মাধ্যমে যদি আমরা তার অভাবটা পূরণ করতে পারি, তাহলে আমাদের অর্থনৈতিকভাবে অনেক লাভবান আমরা হইতে পারবো। আর এই এজুলা সারটা আমরা স্থানীয়ভাবে উৎপন্ন করতে পারবো। এই হলো আমাদের এজুলা অণুজীব সারের প্রয়োজনীয়তা। এখন আমরা শিখব যে ধান খেতে এজুলা অণুজীব সার কিভাবে উৎপাদন করব। তো তোমরা খাতার মধ্যে একটি হেডিং দাও যে ধান খেতে এজুলা অণুজীব সার উৎপাদন, অর্থাৎ ধান খেতে এজুলা অণুজীব সার উৎপাদন। আমরা যদি এখানে শুধুমাত্র একটু ধান ক্ষেত লিখে দেই, তাহলে আমাদের প্রশ্নটার উত্তরটা আমরা লিখতে পারবো ধান খেতে
সবার আগে তোমরা মনে করো এটি একটি ধান ক্ষেত কনসিডার করো। এই ধান ক্ষেত কনসিডার করার পরে এই ধান ক্ষেতের যে কোনো একটা পাশে এরকম তুমি আইল বেঁধে নিবা। কি বেঁধে নিবা? আইল। আইল অথবা বাঁধ, তুমি যাই বুঝো, বাঁধ। অর্থাৎ আমার এখানে মিনিমাম 5 থেকে 7 সেন্টিমিটার পানি, 5 থেকে 7 সেন্টিমিটার পানি। এই যে মার্কারটা দেখতেছো, যে মার্কারটার মোটামুটি এরকম এরকম একটা সাইজের মার্কার, এটা হলো 5 থেকে 7 সেন্টিমিটার। অর্থাৎ এরকম পানি অল টাইম আমার এই জমিতে কি করতে হবে? থাকতে হবে। সম্পূর্ণ জমিতে নিশ্চয় না, কোন জমিতে? যতটুকুতে আমি এজুলাটা উৎপাদন করব ঠিক ততটুকু জমিতে। এখন প্রশ্ন হলো যে আমি কবে থেকে এটা কাজ শুরু করব? আমি যখন বুঝবো যে মিনিমাম 11 থেকে 15 দিন পরে আমি কি করব? ধান চাষ করব বা ধান রোপণ করব, তার 11 থেকে 15 দিন পূর্বে বা আগে আমি কি করব? এজুলা চাষ শুরু করে দিব। অর্থাৎ যে জমিতে আমি ধান চাষ করব সেই জমির এক পাশে একটা আইল বাঁধবো, আমার ইচ্ছা মতো বা প্রয়োজন মতো আইল বা বাঁধ বেঁধে সেখানে আমি কি করব? এজুলা চাষ করার ব্যবস্থা করব। সেটা কিভাবে? এই জায়গাটাকে এখন আমি ভালো করে চাষ করব, লাঙ্গল দিয়ে, কোদাল দিয়ে, যেভাবে পারো তুমি চাষ করবা। চাষ করে এই জায়গার যত আগাছা থাকবে, অর্থাৎ আমি এখন কি করব? চাষ করব। চাষ করার পরে চাষ করার পরে এখানে কি করব স্যার? দেখেন, আগাছা দমন করব। কি দমন করব? আগাছা। আগাছা হলো উইড। এটা আমরা জানি যে আগাছা আমাদের প্রয়োজনীয় উদ্ভিদের পুষ্টি উপাদানগুলোকে গ্রহণ করে ফেলে। সেজন্য আমরা কি করব? আগাছা দমন করব। কি দমন করব? আগাছা দমন করব। তারপরে এখানে যদি শামুক থাকে, শামুক এবং ঝিনুক থাকে, এগুলোকে আমরা দমন করব, তুলে ফেলবো। তারপরে ডায়াফিড যদি থাকে, ডায়াফিড, সেগুলোকে আমরা ধ্বংস করব। হ্যাঁ, এটা হলো আমাদের আগাছা, শামুক, ঝিনুক এবং ডায়াফিড, এগুলো কি করব? ধ্বংস করব। এখন এই কাজ করার পরে আমি আমার এই জায়গাটা যেখানে আমি এজুলা উৎপাদন করতে চেয়েছি সেই জায়গাটা ভালো করে সমান করব। মই দিয়ে আমি কি করব? বা মই অথবা লেডার দিয়ে আমি এটাকে সমান করব। হ্যাঁ, সমান করার পরে আমি সেখানে 5 থেকে 7 সেন্টিমিটার, অর্থাৎ 5 থেকে 7 সেন্টিমিটার পানি দিব। পানির নিচে জমিটা আমি রাখবো। কোন জমিটা? যেখানে আমি এজুলা চাষ করব, আমার এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটাতে আমি 5 থেকে 7 সেন্টিমিটার পানি দিব। আমার কিন্তু এটা নিয়ে কনসার্ন না, এটা নিয়ে আমার এখন কি না কনসার্ন না, আমি চিন্তা করতেছি না। আমি চিন্তা করতেছি শুধুমাত্র যে জমিতে বা যে জায়গাটায় আমি এজুলা উৎপাদন করব। এখন প্রশ্ন হলো, আমার মোটামুটি পরিবেশটা রেডি, এখানে চাষ করার জন্য পরিবেশটা উপযোগী হয়ে গেছে। এখন সেকেন্ড যে কাজটা সেটা হলো, স্যার আমরা এই জায়গায় কি করতে পারি? দেখেন, আমরা এই জায়গাটার মধ্যে এখন অণুজীব যে উৎপাদন করব সেটার নাম কি? এজুলা। সেজন্য সেগুলো আমার নিয়ে আসতে হবে। এখন কি করতে হবে? দেখেন, এখানে আপনি প্রতি বর্গ মিটারের জন্য, অর্থাৎ প্রতি 1 বর্গ মিটারের জন্য আপনি 5 গ্রাম হারে টিএসপি ফার্টিলাইজার দিবেন। অর্থাৎ প্রতি বর্গ মিটারের জন্য আপনি কি করবেন? 5 গ্রাম পার স্কোয়ার মিটারের জন্য আপনি কি করবেন? এখানে প্রতি পার স্কোয়ার মিটারের জন্য আপনি 5 গ্রাম হারে টিএসপি সার দিবেন। টিএসপি, টিএসপি মানে হলো ট্রিপল সুপার ফসফেট, ট্রিপল সুপার ফসফেট টিএসপি সার দিবেন। তারপরে 1 গ্রাম হারে, অর্থাৎ পার স্কোয়ার মিটারে আপনি 1 গ্রাম হারে কি দিবেন? এমপি সার দিবেন। এমপি মানে মিউরেট অফ পটাশ, এটা পটাশ সমৃদ্ধ একটা সার, পটাশিয়াম আছে এটার মধ্যে, আর এটাতে আছে হলো ফসফরাস। এই দুইটা সার দিবেন। তারপরে ওই যে শামুক, ঝিনুক এবং ডায়াফিড, এগুলো আপনি তুলে ফেললো, আবার এগুলো হয়ে যায়, তো এগুলো যেন না হয় বা আগাছা যেন না জন্মায়, সেজন্য আপনি ফুরাডান দিবেন। ফুরাডান দিবেন হলো 3 গ্রাম পার স্কোয়ার মিটার। অর্থাৎ আপনি কি করেছেন? দেখেন, এট ফার্স্টে আপনি 11 থেকে 15 দিন আগে জমিটা ভালো করে চাষ দিয়েছেন, যতটুকু জায়গাতে আপনি এজুলা উৎপন্ন করতে চান। দেন আপনি কি করেছেন? সেটাকে আগাছা, শামুক, ঝিনুক এবং ডায়াফিড দমন করেছেন। দেন আপনি কি করেছেন? মই বা লেডার দিয়ে সেই জায়গাটাকে বা সেই জমিটাকে আপনি সমান করেছেন। তারপরে 5 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত আপনি পানি দিয়েছেন। এ পর্যন্ত কাজ আপনি করেছেন। করার পরবর্তী কাজটা হলো, এখানে প্রতি স্কোয়ার মিটার জায়গার জন্য, তোমার যত স্কোয়ার মিটার জায়গা থাকবে ঠিক ততটুকু স্কোয়ার মিটার জায়গার জন্য তুমি কি করেছো? তুমি 5 গ্রাম হারে টিএসপি সার দিয়েছো, তারপরে 1 গ্রাম হারে এমপি সার দিয়েছো, তারপরে তুমি 3 গ্রাম হারে কি দিয়েছো? ফুরাডান দিয়েছো। এখন তোমার এই যে এজুলা উৎপাদন করার জন্য পরিবেশটা এপ্রোপ্রিয়েট হয়ে গিয়েছে। এখন তুমি কি করবা?
আমাদের বাজারে এজুলা কিনতে পাওয়া যায়। তুমি প্রতি বর্গমিটারের জন্য তোমার এই জায়গাটা যত বর্গমিটার হবে ঠিক ততটুকু বর্গমিটারের জন্য তুমি কি করেছো, তুমি 100 থেকে 200 গ্রামের একটি প্যাকেট কিনেছো। 200 গ্রাম, তোমার যত ইচ্ছা, তুমি 120, 150 অথবা 100, 200, 180, 200, তোমার যা ইচ্ছা। অর্থাৎ 100 থেকে 200 গ্রামের একটি কি করেছো, প্যাকেট কিনেছো। সেই প্যাকেটটি কিনে তুমি এই জায়গায় ছেড়ে দিয়েছো যেখানে তুমি এজুলা অণুজীব সার উৎপাদন করতে চেয়েছো। এখানে ছেড়ে দেওয়ার পরে একটি কথা তোমাদেরকে বলে রাখি, এজুলা মূলত অঙ্গজ প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে। অঙ্গজ প্রজনন, হ্যাঁ, অঙ্গজ প্রজননের মাধ্যমে কি করে, বংশ বিস্তার করে। তো অঙ্গজ প্রজননের মাধ্যমে যখন বংশ বিস্তার করে মাত্র 10 থেকে 20 দিনের মধ্যে, অর্থাৎ 10 থেকে 20 দিনের মধ্যে সে তার যে বংশ বিস্তার এটি সম্পন্ন করে ফেলে। এই সমগ্র জায়গায় সে কি করে ফেলে, সে তোমার এই যে এজুলা দিয়ে পরিপূর্ণ করে ফেলে। তো আমরা একটি কাজ করতে হবে, আমরা 2-1 দিন পর পর এই যে পানিটা থাকবে যেখানে এজুলা উৎপন্ন হচ্ছে, সেই পানিটার মধ্যে কি করব, সেই পানিটার মধ্যে আমরা এই যে একটি বাঁশের ফালি দিয়ে বারবার আঘাত করব, এতে করে এজুলা উৎপাদনটা ত্বরান্বিত হয় বা দ্রুত হয়, বৃদ্ধি পায়। এই হলো আমাদের কাজ। আমরা এরপরে যে কাজটা করব, যে এই এজুলাগুলোকে যখন 10 থেকে 20 দিন হয়ে যাবে তখন আমরা সেগুলোকে কি করব, একটা বাঁশের ফালি দিয়ে এক পাশে নিয়ে আসব এবং ঝুড়ি অথবা গোলপাতা অথবা নেট দিয়ে আমরা এগুলোকে তুলে ফেলবো, পানিটা ছাড়াবো। তো পানিটা যখন চলে যাবে, পড়ে যাবে, ঝরে যাবে, তারপরে আমরা কি করব, তারপরে আমরা আপনার এই যে রোদে শুকিয়ে এগুলোকে প্যাকেটজাত করে, এজুলাটা প্যাকেটজাত করে আমরা কি করতে পারি, বাজারে বিক্রি করতে পারি অথবা মাছের খাদ্য হিসেবে আমরা ব্যবহার করতে পারি। দেন আরেকটা ইম্পর্টেন্ট হলো এজুলার, যে আমরা এগুলাকে এই যে জমিটা, যে জমিতে আপনি ধান চাষ করতে চেয়েছেন সেই জমিতে আপনি দিয়ে ভালো করে যদি জমির সাথে চাষ দিয়ে দেন, তাহলে আমাদের ওই যে ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন পড়ে, সেই ইউরিয়া সার আমাদেরকে দিতে হবে না। তো আশা করি আমরা উৎপাদন কৌশলও তোমাদেরকে পড়িয়েছি এবং আমাদের গুরুত্বটাও আমরা তোমাদেরকে পড়িয়েছি। এখন এজুলাটা আসলে দেখতে কেমন, তোমাদেরকে যদি আমি একটু এজুলাটা এঁকে দেখাই তাহলে দেখবে এজুলাটা ওয়ান কাইন্ড অফ এরকম। এই যে এটা তো একটা অঙ্গজ প্রজননের মাধ্যমে হয়, মানে একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, একটা অঙ্গ থেকে আরেকটা অঙ্গ, একটা অঙ্গ থেকে আরেকটা অঙ্গ। এই যে দেখো এরকম, এজুলাটা হলো ওয়ান কাইন্ড অফ এরকম। হ্যাঁ, এই যে দেখো এজোলা কিন্তু ওয়ান কাইন্ড অফ এরকম। এজোলা এখন যদি আমি একটু টোটাল পড়াটা একটু রিভিশন দিই তোমাদেরকে, দেখো এখন যে এজোলা হলো একটি অণুজীব সার। এজোলা ফান জাতীয় একটি উদ্ভিদ। এই ফান জাতীয় উদ্ভিদের পাতার গহ্বরের মধ্যে বা পাতার ভিতরে অ্যানাবিনা নামক একটি নীলাভ সবুজ শৈবাল বাস করে। সে সেখানে বাস করে সে বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে। এখন সেটি যদি আমরা জমিতে প্রয়োগ করি, জমিতে ধান খেতে প্রয়োগ করলে আমাদের জমিতে বা আমাদের ধান খেতে আলাদা করে ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন বেশি পড়বে না। এবং আমরা যদি বেশি পরিমাণে প্রয়োগ করি আমাদের ইউরিয়া সারই দিতে হবে না, কারণ সে আমাদের জমিতে নাইট্রোজেন প্রয়োগ করবে, জমির উর্বরতা প্রয়োগ করবে এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে এবং মাটির গুণগত মান বৃদ্ধি করবে, মাটির ভৌত রাসায়নিক এবং জৈবিক উপাদান ইমপ্রুভ করবে। এই হলো অবস্থা। তারপরে আমরা তোমাদেরকে বলেছি যে কিভাবে কিভাবে আমরা উৎপন্ন করব এবং তার গুরুত্ব বলেছি। তাহলে প্রশ্ন কি হলো, যে এজোলা কাকে বলে, এজোলা কেন ব্যবহার করা হয়, তার মানে গুরুত্বটা চলে আসবে। তারপরে আমরা এজোলা কিভাবে উৎপন্ন করব, এবং তোমরা দেখবা যে বিভিন্ন সময় প্রায় অনেকগুলো প্রশ্ন এটা থেকে চলে এসেছে। তো আমরা যখন সাপ্লিমেন্ট প্র্যাকটিস করাবো, আমরা যখন বিভিন্ন ধরনের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো, তখন তোমরা বুঝতে পারবা যে কিভাবে এই প্রশ্নগুলো আমাদের বারবার রিপিট হচ্ছে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। সেজন্য ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।